জুড়ে তথ্য প্রযুক্তি বিভ্রাট, তথ্য প্রযুক্তির সার্ভার সমস্যা, ভোগান্তি সাধারণ মানুষের। গোটা বিশ্ব জুড়েই তথ্য প্রযুক্তি বিভ্রাট এবং যার জেরে বিমান পরিষেবা যেমন ব্যাহত হয়েছে তেমন ব্যাহত হচ্ছে একাধিক পরিষেবা। সার্ভার বিভ্রাটে বন্ধ একাধিক সুপার মার্কেটও। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে একবার জানার চেষ্টা করব। মৈত্রী, কি কারণে বিশ্বজুড়ে এই সার্ভার বিভ্রাট, কিছু অফিসিয়ালি কিছু জানানো হয়েছে মাইক্রোসফটের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, মাইক্রোসফটের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলেও ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন যে ভারত সরকারের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং সিইআরটি অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম তারা একটি অ্যাডভাইজারি জারি করেছে। সেখানেই এই কারণ হিসেবে একটা কারণের কথা উল্লেখ করা হয়েছে, কারণ তাদের ভারত সরকারের তরফ থেকে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা যে কারণের কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে একটি আপডেট এসেছিল ফালকন সেন্সরের ক্রাউড স্ট্রাইক এজেন্ট, তার একটি ফালকন সেন্সরের আপডেট এসেছিল এবং সেই আপডেশনের পরেই কিন্তু গোটা সিস্টেমটা অটোমেটিক্যালি রিবুট নিতে থাকে এবং ব্লু স্ক্রিন অফ ডেথ, যাকে বিএসওডি বলা হয় কম্পিউটারের পরিভাষায়, সেটা দেখা যেতে শুরু করে। অর্থাৎ এটি একটি আপডেটের ফলে ক্লাউড স্ট্রাইকে এই সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতের যে সমস্ত সিস্টেমসগুলো রয়েছে তার যেগুলো পর্যন্ত এফেক্টের মধ্যে একদিকে যেরকম বিমান পরিষেবা রয়েছে, প্রাথমিকভাবে বিমান পরিষেবা বেশ কিছুটা ব্যাহত হয়েছিল, কিন্তু এখন আবার বোর্ডিং পাস ইস্যু করা শুরু করেছে বেশ কিছু বিমান সংস্থা, তারা হাতে রেখে বোর্ডিং পাস ইস্যু করছেন। ব্যাংকিং পরিষেবা ব্যাহত হয়েছে, তথ্য প্রযুক্তি সংস্থার কাজ ব্যাহত হয়েছে, শেয়ার মার্কেটে একটা শেয়ার বাজারের কাজকর্মে প্রভাবিত হয়েছে। কিন্তু ভারতের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এনআইসি, সেটা আনএফেক্টেড রয়েছে, তেমনটাই মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে রেলওয়ে মন্ত্রকের তরফ থেকেও জানানো হয়েছে যে রেলের সমস্ত যে পরিষেবা রয়েছে অর্থাৎ টিকিট বুকিং পরিষেবা থেকে শুরু করে যে যাবতীয় ট্রেন চলাচলের যে সিস্টেম রয়েছে সেই সবটাও কিন্তু আনএফেক্টেড রয়েছে। ভারতের এই সিচুয়েশন রয়েছে, কিন্তু ভারত ছাড়াও প্রবলভাবে এফেক্টেড হয়েছে ইউএস এবং ইউরোপের বেশ কিছু দেশ। ইউএস এর 911 পরিষেবা ব্যাহত হয়েছে, সেখানকার এয়ারলাইন পরিষেবা ব্যাহত, এমনকি এটিএম পরিষেবাও ব্যাহত রয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মাইক্রোসফটের তরফ থেকে তারা ওয়াল ফুটিং মেজার্স তারা নিয়েছেন এবং অতি দ্রুত ট্রাবল শুটিং করার তারা চেষ্টা করছেন, কিন্তু যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত এই গ্লিচেস গুলো থাকছেই। বেশ, সার্ভার বিভ্রাটে বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত এবং কলকাতা বিমানবন্দরে সেখানকার ঠিক কি ছবি, প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানার চেষ্টা করি। অনুপ, বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সার্ভার বিভ্রাটের জেরে, কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ঠিক কি ভোগান্তির ছবি সামনে উঠে আসছে? বিশ্বজুড়ে একেবারে সাইবার সমস্যা, তার ফলে কিন্তু সমস্যার কারণে কলকাতা বিমানবন্দর যে একেবারে সমস্যা পড়েছে, এখানে চিত্র দেখলে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাবে। কারণ কলকাতা বিমানে কিন্তু ইতিমধ্যে ম্যানুয়ালি ভাবে কিন্তু সার্ভার বিভ্রাটের কারণে কাজ করা হচ্ছে। যে সমস্ত যারা যাত্রী বিভিন্ন গন্তব্যস্থলে যাবে তারা কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বাইরে সিআইএসএফ আধিকারিক তারা যেমন সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের কাছ থেকে টিকিট দেখা হচ্ছে। বোর্ডিং পাস যেহেতু ইস্যু করা সম্ভব হচ্ছে না, সেই কারণে হাতে লিখে কিন্তু ভিতরে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে। যারা বিভিন্ন গন্তব্যস্থলে যাবে, সকাল 9টায় ফ্লাইট ছিল, শিলচরে যাবে এমন এক ব্যক্তি যাত্রী, তার ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা। তাকে বলা হয় আগামীকাল তিনি কিন্তু যাতে ফ্লাইটে টিকিট পাবে নতুন করে, আবার সেক্ষেত্রে সেই যাত্রী তিনি আবার নতুন করে টিকিট কাটছে, তার ফলে কিন্তু যাতে শিলচর তিনি আজকে যেতে পারেন। শুধু তাই নয়, একেবারে কলকাতা বিমানবন্দরের যে প্রত্যেকটি গেটে সিআইএসএফ আধিকারিক তারা যাতে সমস্যার মধ্যে যাত্রীরা না পড়ে সেই কারণে কিন্তু ম্যানুয়ালি ভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে তারা কাজ করছে। কিন্তু এদিকে যে সার্ভার বিভ্রাট, যার ফলে কিন্তু একেবারে ইন্ডিগো বিমান থেকে শুরু করে স্পাইসজেট প্রত্যেকটি বিমানের ক্ষেত্রে কিন্তু যাত্রীদের এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। প্রত্যেকটি বিমান যে সমস্ত তারা গন্তব্যস্থলে যাবে, যেরকম বিভিন্ন জায়গা ব্যাঙ্গালোর শিলচর থেকে শুরু করে, তাদের কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। প্রত্যেকটি বিমান দেরিতে চলাচল করছে। যে সমস্ত বিমান বিভিন্ন জায়গা থেকে আসছে, মুম্বাই থেকে শুরু করে ডিব্রুগড়, সেই সমস্ত বিমানবন্দরে যাত্রীদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ফলে কলকাতা বিমানবন্দরের যে ছবিটা আমি এখন লক্ষ্য করাই, সকাল থেকে কিন্তু এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীরা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে, ভোগান্তির মধ্যে পড়ছে। সিআইএসএফ আধিকারিক তারা কিন্তু তাদের টিকিট যেমন দেখছে, পরবর্তী ক্ষেত্রে যে বোর্ডিং পাস ইস্যু হচ্ছে না, হাতে লিখে কিন্তু বোর্ডিং পাস দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ তারা কিন্তু প্রত্যেকে জানাচ্ছে ম্যানুয়ালি ভাবে কিন্তু এই কাজ ইতিমধ্যে বিমানবন্দরে করা হচ্ছে, কারণ সার্ভার বিভ্রাটের কারণে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে যে যাত্রী যারা বিভিন্ন জায়গায় যাবে তাদের কিন্তু এই সমস্যার মধ্যে যেমন পড়তে হচ্ছে, অন্যদিকে সিআইএসএফ আধিকারিক তারা কিন্তু একেবারে সমস্যায় না পড়ে সার্ভার বিভ্রাটের জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদেরকে।
আমাদেরকে টিকিট ওয়েট করার জন্য ফ্লাইট ডিলে বললো, আমরা অপেক্ষা করলাম, মালটা লাগেজ টাগেজ নিয়ে চলে গেছে। আমাদেরকে বোর্ডিং দিল হাতে লেখে ম্যানুয়ালি, বলে চেক করুন, গেলাম फ्लाइट चले गए और कल फ्लाइट दिए थे। हम मुंबई जा रहे हैं यहाँ से, फिलहाल तो वेब चेक इन नहीं हो रहा है, ठीक है, फ्लाइट्स अभी टाइम पे है भी नहीं, अभी अंदर जाने के बाद पता चलेगा। বোর্ডিং পাস ডাউনলোড করতে পারছি না, কোনো মেসেজ আসেনি, আজকে ফ্লাইট আছে, এবার জানি না কি হবে, জানি না, বুঝতে পারছি না, ওটাই তো, শুধু এত ভিড় তো হয় না কলকাতা, ব্যাঙ্গালোর যাবো। অন্যদিকে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানের অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। আপনাদেরকে জানিয়ে রাখি, শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি, অর্থাৎ বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি কি শর্ত দেওয়া হলো বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের তরফ থেকে? সময় পরিবর্তন করলো হাইকোর্ট, 2 সময় বেঁধে দিল, নির্দিষ্ট সময় দুপুর 2:30 থেকে 5:30 3 ঘন্টার মধ্যে এই প্রোগ্রাম সারতে হবে। 26শে জুলাই করতে হবে, জমায়েত সর্বোচ্চ 1000 জনের করতে হবে, যেটা বিজেপি জানিয়েছিল প্রায় 10,000-এর তাদের জমায়েত হবে। মুরলীধর সেনলেন তাদের। হ্যাঁ অর্ণব, শোনা যাচ্ছে? আমাদের দর্শকদের জানিয়ে রাখি, বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানের অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কর্মসূচি। মুরলীধর সেন লেন থেকে শুরু হবে এই মিছিল। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, যেমনটা প্রতিনিধি অর্ণব আমাদের জানাচ্ছিলেন। সময়সীমার বদল, দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কর্মসূচি। অর্ণব, যেমনটা তুমি বলছিলে, আর কি কি শর্ত রয়েছে? 10,000-এর জমায়েত করতে দিয়েছিল বিজেপি, সেই জমায়েত 10% করতে হবে, কমিয়ে 1000 জনে করতে হবে, সেটা হাইকোর্ট নির্দিষ্ট করে দিল। দুপুর 2:30 থেকে বিকেল 5:30টার মধ্যে 3 ঘন্টার মধ্যে 26শে শুরু করা যাবে না, যাতে ওই মিছিলের মেজাজ অন্যরকম হয় এবং যেটা থেকে কোনো রকম শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। এছাড়াও এই ধর্ণা বা বিক্ষোভ কর্মসূচি করার জন্য যেহেতু ভিক্টোরিয়া হাউসের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল, একাধিক রাস্তার, তাই সেখানে যদি কোনো রকম সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেই দিকটাও এই আন্দোলনকারীদের এক্ষেত্রে বিজেপিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই শর্ত দিল, রাজ্য বারবার আপত্তি জানিয়েছিল, তারা জানিয়েছিল ওয়াই চ্যানেলে করুক তারা এই অনুষ্ঠান, ওয়াই চ্যানেল নয়, বিজেপি যেখানে করতে চেয়েছিল সেই ভিক্টোরিয়া হাউস বা CESC ভবন, তার সামনেই অনুমতি দিল কয়েকটা শর্তে। আবারও বলছি, দুপুর 2:30 থেকে 5:30 3 ঘন্টার জন্য 1000 জনের জমায়েত, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোনো উস্কানিমূলক বক্তব্য না দেওয়া এবং সাধারণ মানুষের ট্রাফিকে যাতে বড় কোনো সমস্যা না হয় সেদিকটা আয়োজকদের খেয়াল রাখা, এইগুলি শর্ত সাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বেশ। শপথ নিয়ে ফের জটিলতা, 4 জয়ী প্রার্থীর শপথ নিয়ে এবার জটিলতার সৃষ্টি হয়েছে। এর আগে আমরা দেখেছি সায়ন্তিকা এবং রিয়াতের ক্ষেত্রে শপথ নিয়ে জটিলতা হয় এবং এবার 4 জন জয়ী প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই জটিলতার জট কাটবে কিভাবে? প্রথমত যে 4 নবনির্বাচিত বা উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথ করাতে চায়, সেই বিষয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ক্রমাগত যোগাযোগ রাখছিল এবং পরিষদীয় দপ্তর মারফত বিধানসভা ভবনের তরফ থেকে চিঠিও যায় হচ্ছে রাজভবনে। সেই চিঠির একটি উত্তর এসছে রাজভবনের তরফ থেকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে অর্থাৎ সায়ন্তিকা এবং রেয়াদ হোসেন সরকার, এই দুজনের শপথের ক্ষেত্রে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। দ্বিতীয়ত জানতে চাওয়া হচ্ছে এই যে শপথ বাক্য পাঠ করানোর সময় শপথ বাক্য পাঠ করাতে বলা হয়েছিল উপাধ্যক্ষকে, তবে রাজভবন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ। এটা কি সঠিক? এবং হচ্ছে বিধানসভাতে অধ্যক্ষ বা বিধানসভাতে শপথ করাতে হবে এই বক্তব্যের কথা বারবার বিভিন্ন জনেরা বলছেন। এই বিষয়টি কেন, এই সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হয়েছে। ফলে বিধানসভা মনে করছে আসলে এই বিষয়টি জানতে চাওয়া মূল যে ইস্যু, অর্থাৎ এই 4 জনের যে শপথ, সেখান থেকে সরে গিয়ে সময় নষ্ট করা হচ্ছে। ফলে এক্ষেত্রে সায়ন্তিকা এবং রিয়াতের ক্ষেত্রে যেভাবে জট কেটেছিল বা যেটা দেখতে পাওয়া গিয়েছিল, এক্ষেত্রেও তাই হতে পারে। তার কারণ সোমবার থেকে বিধানসভার অধিবেশন বসছে, সোমবার বিএ কমিটি বা কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে সায়ন্তিকা এবং রিয়াদের মতো সেখানেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে 4 বিধায়কের ক্ষেত্রে শপথ অধিবেশন চলাকালীন করিয়ে নেওয়া হতে পারে। যেহেতু নিয়ম অনুযায়ী সেটি করিয়ে নেওয়া যেতে পারে, তাহলে সেদিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আজকে সন্ধ্যা পর্যন্ত আরো এক দফায়
বিধানসভা অপেক্ষা করবে যদি রাজভবনের তরফ থেকে শপথ সংক্রান্ত বিষয়ে কোনো চিঠি বা তারিখ সময় জানিয়ে দেওয়া হয় তাহলে ভালো, নয়তো সায়ন্তিকা রেয়াটের মতো এক্ষেত্রে 4 বিধায়কের শপথ বিধানসভা অধিবেশন চলাকালীন হয়ে যেতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে। বেশ, সোমবার শুরু বিধানসভার অধিবেশন, বিধানসভায় শপথ চেয়ে রাজভবনকে চিঠি অধ্যক্ষের। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর সিকিমে তুমুল বৃষ্টি, লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, জল থই থই তিস্তা বাজারের রাস্তায়। কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা জলের তলায়। প্রশাসনিক অনুমতি ছাড়াই ঝুঁকির পারাপার গাড়ির চালকদের। তিস্তার গতিপথ পরিবর্তনে বিপত্তি, যেখানে জলমগ্ন অবস্থায় টোটগাঁও গ্রাম, চাষের জমির উপর দিয়ে বইছে তিস্তা, কোথাও 1 হাঁটু তো কোথাও কোমর সমান জল। জলভাসী ত্রাণ শিবির, গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। জলে ডুবেছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের ট্যাঙ্ক।